আমাদের সামনে তুলে ধরলেন। ঢাকা একটি মফস্বল শহর ছিল, যদিও ঢাকা রাজধানী হয়েছিল, কিন্তু তখন তো রাজধানী নেই। কিন্তু এই ভৌগোলিক অবস্থানের চেয়েও ঠিক সময়টা খুব বিবেচনা করে খুব জরুরি। আমরা স্মরণ করে দেব যে 20 সালে যে অসহযোগ আন্দোলন হয়েছে এবং খেলাফত আন্দোলন হয়েছে। 1923 সালে বেঙ্গল প্যাক্ট হয়েছে এবং সিআর দাস মারা গেলেন, বেঙ্গল প্যাক্ট সবাই ছিঁড়ে ফেলে দিয়েছে। 1917 সালে রুশ বিপ্লব হয়েছে। এই প্রসঙ্গগুলো খুব জরুরি, কারণ এই বিষয়গুলো কিন্তু তৎকালীন বাঙালি মুসলমানকে খুব ভাবিত করেছে। আমরা যদি বলি যে এই সংগঠনটার মূল উদ্দেশ্য কি, সেটা আবুল হোসেন নিজেই বলেছেন যে এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার চিন্তা চর্চা। সেজন্য আমরা দেখব যে খুব ব্যতিক্রম ছাড়া কিন্তু কবিতা, গল্প, উপন্যাস সেখানে কিন্তু খুব একটা নেই। দুটো কবিতা আছে, একটি নজরুলের আর একটি আরেকজনের। আর যে সভাগুলো হতো সেখানে হয়তো কবিতা পাঠ হয়েছে, কিন্তু মূল উদ্দেশ্য ছিল কিন্তু চিন্তা চর্চা। এবং সেই চিন্তাটা কি, সেটি হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। যে চিন্তাটা কি, সেই চিন্তাটা হচ্ছে এটি যে বাঙালি মুসলমানকে তার যে শাস্ত্রানুগত্য সেখান থেকে যুক্তিবাদী করে তোলা, এটা হচ্ছে তার মূল ভিত্তি। যে অন্ধর ঠিক শাস্ত্রানুগত্য নয়, এবং সে শাস্ত্র যেটা আমরা পাঠ করছি, দৈনন্দিন পাঠ করছি, তা বুঝে শুনে পাঠ করা। সেই কারণে আমরা দেখব যে বুদ্ধিমুক্তি আন্দোলনের যে মূল যে মোটো, যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। আজকে সকালে যে ঘটনাটি মুজাফফর বললেন, এটি কিন্তু আসলে এটার জন্য খাটে। কারণ তারা জানেই না, মুসলিম সাথী সমাজ কেউ কেউ মনে করছেন যে এটি হচ্ছে মুসলমানদের জন্য একটি সংগঠন, একটি সাম্প্রদায়িক বিষয়। আবার যারা জানে, এরা মনে করছে যে মুসলিম সাহিত্য সমাজের নাম দিয়ে আবার মুসলমানদেরকে কতল করার বা সমালোচনা করার একটা প্ল্যাটফর্ম। দুদিক থেকে কিন্তু বিষয়টা কিন্তু খুবই সত্যি, যে না জানলে যে জিনিসটা আমাদের হচ্ছে। এদের মূল কথা ছিল যে ধর্ম, সেটা যেই ধর্মই হোক না কেন, বিশেষত মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম, যে না জেনে চর্চা করার যে ভয়াবহতা, সেটাকে সাবধান করে দেওয়া। আমি যখন একটা জিনিস না জেনে, এটা আছে যেই দুটো প্রবন্ধ, যে কারণে তখন কাজী মোতাহার হোসেনের একটি প্রবন্ধ, এটি হচ্ছে মুসলমান ও আনন্দগৃহ, না মুসলমান না আনন্দ ও মুসলমান গৃহ। তারপর কাজী আবুল হোসেন হচ্ছে নিষেধের বিড়ম্বনা, আর কাজী আব্দুল ওদুদের হচ্ছে সম্মোহিত মুসলমান। এই তিনটি প্রবন্ধ তৎকালে খুবই আলোড়ন সৃষ্টি করেছিল, সেই অর্থে যে তারা সেই শাস্ত্রানুগত্যের বিরুদ্ধে, এই অন্ধ অনুকরণের বিরুদ্ধে তারা অনেকেই কিন্তু তারা এই মত মেনে নিতে পারেননি। কিন্তু আমার যেটি মনে হচ্ছে যে শুধু সাহিত্যের এই ভাবধারা প্রকাশ করার মধ্যেই কিন্তু এই আন্দোলনটা সীমাবদ্ধ ছিল না। নয়তো আবুল হোসেনের যে বই, প্রথম বই, তার বইয়ের নাম হচ্ছে বাংলার বলশি। সে বাংলার বলশি কি, সেটি হচ্ছে বলশিবিক। যে রুশ বিপ্লব যখন বলশিবিকদের নেতৃত্বে কৃষকের এবং শ্রমিকের অধিকার সেখানে নিশ্চিত করার কথা বলা হয়েছিল, তিনি সেই বইয়ের মধ্যে সেটি উল্লেখ করছেন যে কৃষক এবং শ্রমিকের যে অধিকার যদি সেখানে নিশ্চিত করা না যায়, বাংলার কৃষক, আমার পূর্ব বাংলার কৃষক, গরিব কৃষক এবং যারা অধিকাংশ হচ্ছে মুসলমান, তাদের অধিকারকে নিশ্চিত করা সম্ভব নয়। আমরা স্মরণ করব যে আব্দুল কাদির তার লেখা বলেছেন যে আমার তো পাট ব্যবসায়ী হওয়ার কথা, কারণ তার নানা এবং দাদা দুই ছেলের পাট ব্যবসায়ী। আমরা জানি যে 19 শতকের শেষের দিকে আমাদের এই বেঙ্গলে আমাদের পাটের দাম অনেক বেড়ে যায়, এবং আমাদের মূলত এই যে মধ্যবিত্ত শ্রেণী তৈরি হলেন, যারা এখানে এই 7 জনের কথা আমরা বললাম, খুব ব্যতিক্রম ছাড়া প্রত্যেকেরই কিন্তু ব্যাকগ্রাউন্ড হচ্ছে কৃষক পরিবার থেকে আসা। 19 শতকের শেষের দিকে পাটের দাম বেড়ে যায়, এবং এই পাট বিক্রি করে কৃষক তার ঘূর্ণিবৃত্তি করে এবং অতিরিক্ত টাকা দিয়ে তার সন্তানকে স্কুল কলেজে পাঠায়। এবং তারাই হচ্ছে এই শ্রেণী, যে শ্রেণী আজকে এই কথা উল্লেখ করতে পারছেন। মানে এর মূল কথাটা আমি যে কথাটি বলতে চাই, যে বাঙালি মুসলমানের বিকাশের সঙ্গে সঙ্গে যখন তাদের পেট ভরে গেল,
যখন তারা চিন্তা করতে গেল তখনই তারা বুঝলো যে তারা একটা হাওয়ার মধ্যে আছে, এবং এই হাওয়া দিয়ে উন্নত সাহিত্য রচিত হতে পারে না। শুধু সাহিত্য নয়, জীবনের বিকাশের জন্য যে অর্থনৈতিক সমস্যা, সেখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সাহিত্যের মধ্যে শুধু না, আমরা দেখি যে এই যে 5টি সংখ্যা আছে, সেই 5টি সংখ্যার মধ্যে কিন্তু পাটের কথা আছে, এখানে পাট নিয়ে রচনা আছে, এখানে চিরস্থায়ী বন্দোবস্তের কথা আছে। এখানে বলা হচ্ছে যে জমিদারি প্রথা যদি উচ্ছেদ করা না যায় তাহলে এই কৃষকের মুক্তি সম্ভব নয়। অতএব বুদ্ধির মুক্তি আন্দোলন যেটি ছিল, শুধু এই চিন্তা চর্চার মধ্যে, সাহিত্য গণ্ডির মধ্যে কিন্তু তাদের চিন্তাটা সীমাবদ্ধ ছিল না। আর্থসামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নটাই ছিল কিন্তু মূল, এবং এটা ছিল বলেই কিন্তু এরা সমালোচনার শিকার হয়েছে। কেন? আমরা জানি যে আবুল হোসেন তার সেই লেখার জন্যে, সেই নিষিদ্ধ বিরাম লেখার জন্য 2বার তিনি মুক্তিযোদ্ধা দিতে বাধ্য হন। একবার বলিয়াদির জমিদারের বাড়িতে, একবার হচ্ছে আহসান মঞ্জিলে। কিন্তু এটা আমরা হয়তো অনেকেই জানি না যে আবুল হোসেনের উপর কিন্তু জমিদার, আমাদের নবাব পরিবার এমনিতেই ক্ষুব্ধ ছিলেন। তার কারণটা কি? কারণটা হচ্ছে আবুল হোসেন আমাদের নবাব পরিবারের কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে একটা চিঠি পান। সেই চিঠি হচ্ছে নবাব আব্দুল গনির, যিনি এই নবাব বাড়ির প্রতিষ্ঠাতা, কাশ্মীর থেকে আসা, চামড়া ব্যবসা করতেন, চামড়া এবং লবণ ব্যবসা করতেন। তার ছেলে আহসানুল্লাহকে লেখা। কি লেখা? উনি বলেছেন যে ঢাকার যারা কুট্টি আছে, এরা লেখাপড়া জানে না, এরা আমাদের প্রজা নয়, কিন্তু তারা আমাদেরকে রাজা হিসেবে বা নবাব হিসেবে এরা সম্মান করে। এটা বজায় রাখতে হবে আমাদের আধিপত্য এবং আমাদের আভিজাত্যকে রক্ষা করার জন্যে। এদেরকে তোমরা অর্থ সাহায্য করবে, কাপড় দিবে, খাবার দিবে, বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করবে। সাবধান, কখনো স্কুল কলেজ প্রতিষ্ঠা করবে না। যদি করো, এদের চোখ মুখ খুলে যাবে, এরা আমাদেরকে আর মান্য করবে না। আমার কাছে মনে হয় যে নিষেধের বিড়ম্বনা প্রবন্ধ নিয়ে তারা নাও কথা বলতে পারতেন, কিন্তু মূল ছিল যে যেহেতু আবুল হোসেন এটি প্রকাশ করে দিয়েছিলেন অনেকের কাছে, এই সুযোগে, এই উসিলায় আবুল হোসেনকে হেনস্থা করে দেয়। এবং ঠিক তাই হলো, আবুল হোসেন কিন্তু এখান থেকে চলে গেলেন কলকাতায়। এর অর্থ হচ্ছে, আমি যে কথা বলতে চাচ্ছি, যে সামন্তবাদের বিরুদ্ধে মুসলিম সাহিত্য সমাজের বড় একটি অবদান ছিল, একটা কাজ ছিল। এটি হচ্ছে তার মূল বিষয়। এবং এই সামন্তবাদ কিন্তু অদ্ভুত বিষয়। আমরা দেখি যে বাঙালি মুসলমান যেখানে একসময় উর্দু ছাড়া কিছু বুঝতো না, সেই মুসলিম সাহিত্য সমাজ কিন্তু বাংলা ভাষাকে তার মাতৃভাষা হিসাবে মেনে নিয়েছে এবং বলেছে যে আমাদের বিকাশের জন্যে আমাদের বাংলা ভাষা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এই ক্ষেত্রে আমরা দেখি যে মুসলিম সাহিত্য সমাজ সমকালীন যে আমাদের সাহিত্য যে সমাজ ছিল, তার থেকে অনেক বেশি অগ্রগতি ছিল, অগ্রবর্তী ছিল, প্রগতিশীল ছিল। এবং এই কারণেই কিন্তু এখানকার যারা জমিদার, এদের আতে ঘা লেগেছিল। তারা মনে করেছিল যে যদি তাদেরকে দমানো না যায়, তারা যেই সব কাজ শুরু করেছে সেখান থেকে কিন্তু রক্ষা করা যায়। আমরা স্মরণ করে দিই যে লাল সালুতে যে চরিত্রটি আক্কাস যখন স্কুল করতে যায়, তখন কিন্তু মসজিদ তাকে বাধা দিয়েছিল। কেন? কারণ এদেরকে অন্ধ রাখতে হবে। এবং একই সঙ্গে এই যে অন্ধ ধর্ম শাস্ত্রানুগত্য না বুঝে ধর্মচর্চার যে ভয়াবহতা, তারা মনে করেছিল যদি ধর্মচর্চা তারা জেনে যায়, ধর্মের অর্থ জেনে যায়, তাহলে তো এদেরকে আর শাসন করা যাবে না, এদেরকে আর আয়ত্তে রাখা যাবে না। অতএব কোনো মতেই তাদেরকে আর বেশি বাড়তে দেওয়া যাবে না। সেই কারণে কিন্তু তৎকালীন সামন্তবাদী সমাজ, অভিজাত সমাজ এবং যারা এখানে ছিলেন, তারা কিন্তু এই মুসলিম সমাজকে ঠিকমতো মেনে নিতে পারেনি। এখন আরও অনেক প্রশ্ন আছে। আমরা কি বলবো যে মুসলিম সাহিত্য সমাজ কি এই চিন্তা নিয়েছে? এর আগে কি এই চিন্তা ছিল না? এটা একেবারেই সঠিক নয়। সংঘবদ্ধভাবে কিংবা সাংগঠনিকভাবে আমরা বলতে পারি মুসলিম সাহিত্য সমাজের কথা। কিন্তু তার আগে বেগম রোকেয়ার যে লেখা, ডাক্তার লুৎফর রহমানের যে লেখা, নজরুলের যে লেখা, সেখানে তিনি কিন্তু আমরা দেখি যে এই কথাগুলোই কিন্তু তারা ওখানে বলার চেষ্টা করেছেন। এবং নজরুল যখন এখানে আসেন সেই সভাতে, ইনি বলেছেন যে আমি এদিন খুবই একা একা ছিলাম এবং গতকাল রাত্রে আমার ভালো ঘুম হয়েছে। আমি দেখলাম যে আমি একা কাফের। আসলে আমি একা কাফের না, আজকে দেখছি আমার অনেক কাফের এখানে আছে। আমি তাহলে আর একা নই, আমি সারা দেশে এই কথা ঘুরে ঘুরে বলবো। আসলে এই মুসলিম সাহিত্য সমাজ কিংবা বুদ্ধির মুক্তি আন্দোলন কিংবা শিক্ষাগোষ্ঠীর যে মানুষদেরকে যে সমালোচনা করা হয়েছিল, এই হচ্ছে এই কোড অ্যান্ড আটকোড কাফের হওয়ার জন্যে। অর্থাৎ যুক্তিবাদী হওয়ার অপবাদে, যুক্তিবাদী হওয়ার যে ভয়াবহতা
যে সব কিছু সবাই জেনে যাবে, এদেরকে আর দমানো যাবে না, এই ভয় থেকে কিন্তু তাদের প্রতি সেই সমালোচনাটা হয়েছিল হয়ে গেছে। আমরা 71 সালে মুক্তিযুদ্ধ করেছি, সেটা তো আমরা বলছি যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু আমরা সুফল এখনও পাইনি। আমরা বলি রেনেসাঁর যে বিষয়টি, আমরা বলবো যে কলকাতা কেন্দ্রিক যে রেনেসাঁটি হয়েছিল, সেটি কিন্তু পুরোপুরি একেবারেই বলবো যে ডিরিজিউ একেবারে ঘোষণা দিয়ে ঠিক শাস্ত্রকে তারা অমান্য করেছিলেন। এবং আমরা জানি যে সেই জায়গাটা কলেজ রোডের, কলেজ স্ট্রিটের সেই জায়গাতে প্রকাশ্যে পুড়িয়ে এবং সেখানে মদ খেয়ে এবং গোমাংস ভক্ষণ করে সবার সামনে তারা কিন্তু সেটা অস্বীকার করেছিলেন ডিরিজিউর নেতৃত্বে। হ্যাঁ, সেটির মধ্যে উগ্রতা ছিল, কিন্তু সেটাও তো ছিল যে শাস্ত্রকে অস্বীকার করা। কিন্তু মুসলিম জাতি সমাজ কিন্তু সেরকম ছিল না, তারা ধর্মকে মেনে, বরং যখন বারবার বলা হচ্ছে কাজী আব্দুল ওদুদকে, আবুল হোসেনকে কিংবা কাজী মোতাহার হোসেনকে যে তাদের রচনার মধ্যে এমন এমন বিষয়গুলো আছে কেন, তারা বলেছেন না আমরা তো, তারা যে সেই যে দুটো ঘোষণাপত্র, যেটাকে আমরা মুসলাকে বললে ঠিক অসম্মান হবে ঘোষণাপত্র, এবং সেটি কিন্তু কৌশলের বিষয়। আবুল হোসেন কিন্তু একথা বলেছেন, আমরা এই আমাদেরকে মানতে হবে, উনি কিন্তু ঠিক মুচলেখা দেন নাই, আমরা বলছি মুচলেখা। উনি কি বলেছেন যে হয়তো ভাষা একটু উগ্র হয়ে গেছে, ভাষাটা আরেকটু মার্জিত হতে পারতো। তিনি কিন্তু বলেন নাই, এটি কিন্তু কৌশল, তিনি কিন্তু বলেন নাই আমি জানি না তার অন্তরে কী ছিল, কিন্তু উনি কিন্তু বলেন নাই যে আমি যা বলেছি তার ঠিক না, উনি কিন্তু এটা বলেন নাই। কী বলেছেন যে হয়তো ভাষাটা একটু মার্জিত হতে পারতো, হয়তো আমার ভাষাটা আপনারা ঠিক বুঝে উঠতে পারেন নাই। আর কাজী আব্দুল কি বলছে যে আমি তো লেখক, আমার লেখার মধ্যে অলংকার আছে, আমার লেখা আলংকারিক, সেই কারণে হয়তো আপনারা আমার লেখা বুঝে উঠতে পারেননি। আত্মরক্ষা সমর্থনের জন্য এটি হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু আমরা যেহেতু তারা ঠিক এরপরে ধর্মীয় গ্রন্থ লিখেছেন, আমরা বিশ্বাস করবো তারা ঠিক ধর্ম অবিশ্বাস করতেন তা নয়, কিন্তু তাদেরকেও কিন্তু এই কথা বলতে হয়েছে যে না আমি আস্থাভাজন। সেই অর্থে কিন্তু কলকাতার রেনেসাঁর সঙ্গে এই আমাদের পূর্ব বাংলার যে রেনেসাঁ, যে দ্বিতীয় রেনেসাঁ যেটা বলা হয়, তার কিন্তু মৌলিক পার্থক্য আছে। আরেকটি পার্থক্য আছে, সেটি হচ্ছে এই যে কলকাতা বা যে রেনেসাঁ, সেখানে কিন্তু মুসলমানদের কোনো অংশগ্রহণ ছিল না, এবং মুসলমানদের সেখানে কিন্তু উল্লেখ করা হয় নাই। অন্যদিকে যেটি একটু মুজাফফর বললেন যে এই সংগঠনের সঙ্গে আপনার অনেকেই, সেই মহিউদ্দিন মজুমদার থেকে শুরু করে, শেরচন্দ্র বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই কিন্তু সক্রিয় অংশগ্রহণ করেন, সভাপতি হয়েছেন, বক্তৃতা দিয়েছেন। শুধু তাই না, আমি অবাক হয়ে যাই যে লীলা নাগ, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী, তিনিও কিন্তু সেইটার সঙ্গে যুক্ত ছিলেন। আরেকটি তথ্য হয়তো আপনারা জানেন যে বিপিন চন্দ্র পাল, তিনি ছিলেন সমকালীন বিশ্বের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, এবং বলা হয় যে লাল বাল পাল বলা হয় যে এই তিনজন ব্যক্তি হচ্ছে বেঙ্গলকে নারী দিয়েছিলেন। লালা রাজাপদ রায়, বিজেন্দ্র পাল, এ হচ্ছে আরেকজন, এই তিনজন ব্যক্তি। বিপিন চন্দ্র পালও কিন্তু একটি অনুষ্ঠানে কিন্তু এখানে ছিলেন, তারা সেখানে অংশগ্রহণ করেছেন। সেই অর্থে অনেকটা সমন্বয়বাদী সমাজের চিন্তা কিন্তু করেছেন, এবং অসাম্প্রদায়িকতা চিন্তা করেছেন। মুসলিম জাতির সমাজের সবচেয়ে বড় যে একটা অর্জন যে তারা অসাম্প্রদায়িক। এরা বলছিল যে মুসলমান শব্দটি কেন রাখলেন, কাজী মোতাহার হোসেন বলছে যে মুসলমান শব্দ রেখেও তো আমাদের অবস্থা খারাপ, যদি না রাখতাম তাহলে বলতে নিশ্চিত কাফের। হতে পারে সেটি এটা কৌশলের কারণেও হতে পারে। এখানে যেই প্রসঙ্গটি এসছে যে আজকের প্রসঙ্গে আমরা দেখি যে ইতিহাসের যে পুনর্বার্তন হয়, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনের শেষের দিকে এসে ত্যক্ত বিরক্ত হয়ে কলকাতা ছেড়ে তিনি সাউথ চলে গেলেন, কারমাটারে চলে গেলেন, এবং সাঁওতালদের সঙ্গেই তার সারা জীবন সেখানে উনি কাটালেন। উনি আর ফিরলেন না, এবং তিনি বললেন যদি আমি জানতাম যে কলকাতার মানুষ এরকম অসভ্য, তাহলে আমি বিধবা বিবাহ আন্দোলন বা ইত্যাদি কাজ আমি করতাম না। আমার কাছে মনে হয় যে চিন্তা করে দেখুন, আবুল হোসেনের সঙ্গে তাকে মিলেন, একই চিত্র তো হলো, একই তো, কিন্তু উনি চলে গেলেন যে না এখানে তো আর, উনি বলেছেন যে যেই সমাজ এটিকে গ্রহণ করতে না পারে সেই সমাজে চিন্তাচর্চা করা সম্ভব নয়। আমরা বলবো এটি অভিমান, কারণ যেই সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকেই, আমি গতকাল কিছু একটা কথা পড়লাম, একজন বলছে যে মুসলিম সমাজের প্রভাব খুব একটা বেশি ছিল না ঢাকার মধ্যে। এটি একেবারেই সত্য কথা নয়, যেটি ইঙ্গিত আমাদের স্যার দিলেন অথবা মুশফিকুল হাসান। আমরা বলবো যে যেই লেখাগুলো হয়তো শিক্ষাপত্রিকা ছাপা হয়নি, কিন্তু তৎকালীন সে তরুণপত্র, অভিযান, জয়তী, এই পত্রিকাগুলো কিন্তু এরাই সম্বোধনা করেছেন। এইসব পত্রিকা কিন্তু তাদের এই সংগঠনের সহযোগী ছিল। আরেকটি সংগঠন খাদিমুল এহসান সমিতি, ফরিদপুরের,
যেটি তখন সর্বভারতীয় পরিচিত ছিল। এই সংগঠনের পরিচয় ওয়াজিন। এই পত্রিকার সঙ্গে এই সংগঠনের যুক্ততা ছিল এবং এখানকার অনেক ভাষণ সেই পত্রিকায় ছাপা হয়। এবং আমি দেখেছি যে আপনার খাদিমুল আহসানের লেখাগুলোর যে মূল টোন, মূল স্বর, সেটি কিন্তু শিক্ষাগোষ্ঠীর সঙ্গে অভিন্ন। মানে কি, এইটির সঙ্গে একটা যুক্ততা ছিল, একটা বিরাট প্রভাব ছিল। শুধু বিচ্ছিন্নভাবে এই 7 জন লোক ঢাকা শহরে আবদ্ধ ছিল তা কিন্তু না। এই জন্য হুমায়ুন কবির বলেছেন, যেহেতু হুমায়ুন কবির নাম উঠছে, হুমায়ুন কবির বলছেন যে হয়তো কলকাতায় সাংগঠনিকভাবে এই চর্চাটা হয়নি, কিন্তু কলকাতার ওই সময় অনেক মুসলমান এই আদর্শে কিন্তু কাজ করে গিয়েছেন, তিনি লিখেছেন। আরেকটি বিষয় যে আমরা জানি যে এখানে অন্যদের সঙ্গে রায়ের কথা খুবই উঠছে যে তিনি চিহ্নিত করেছেন যে এটিকে দ্বিতীয় রেনেসাঁ বলে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে কলকাতার যারা বিখ্যাত পণ্ডিত, অমলেন্দু দে বিখ্যাত ঐতিহাসিক, শিবনারায়ণ রায় বিখ্যাত একজন লেখক, এরা এই বুদ্ধির মুক্তি আন্দোলন নিয়ে অসাধারণ প্রবন্ধ লিখেছে এবং তারা বলেছেন যে বাঙালি মুসলমানের আধুনিকায়নে এই মুসলিম সাহিত্য সমাজের একটা অনেক বড় অবদান আছে। এবং প্রভাবের কথা এসছে, প্রভাবের কথা আমরা দুভাবে জিনিসটা আনবো। যে মোতাহার হোসেন চৌধুরী দেশ ভাগের পর তিনি চট্টগ্রামে চলে গেলেন এবং আপনারা জানেন যে 1950 সালে যে দাঙ্গা হয়েছিল এবং ভাষা আন্দোলন হয়েছিল, আমরা জানি আমাদের ইতিহাসের একটি বিরাট ব্যাপার। তিনি সেই সব সংগ্রামে আন্দোলনে সক্রিয়ভাবে কিন্তু অংশগ্রহণ করেছেন। দাঙ্গা বিরোধী সংখ্যা ছিল সেই সীমান্তের, তার সম্পাদনা করেছেন আমাদের পরবর্তীকালে ডক্টর ইসরাইল খান, তিনি আজকে উপস্থিত আছেন। সেখানে তিনি আর্টিকেল লিখেছেন যে আমরা এখানে দল গঠন করেছি, সামাজিক জাগরণ তৈরি করেছি, কলকাতাও এরকম হওয়ার দরকার, মাঠে নেমে, শুধু তাত্ত্বিকভাবে নয়। 1952 সালের ভাষা আন্দোলন যখন হয় সেখানে কিন্তু তার কিন্তু অবদান আছে। আর আবুল ফজল সেখানে তো বটেই, পরবর্তীকালে একেবারে আমাদের যে 6 দফাকে পপুলার করার ক্ষেত্রে আবুল ফজলের অনেক বড় ভূমিকা আছে। তখন ইত্তেফাকে তিনি 3টি আর্টিকেল লিখেছিলেন এবং 3টি আর্টিকেল কিন্তু সেই প্রবন্ধ কিন্তু পুরো বাংলাদেশের মানুষকে ইত্তেফাকে লিখেছিলেন, মানুষ কিন্তু সেই জাগরণ তৈরি করেছিল। দেশ যখন স্বাধীন হওয়ার পরের আমরা ভূমিকা দেখি, আমরা বলবো যে শেখ মুজিবের মৃত্যুর পরে তিনি লিখছেন মৃতের আত্মহত্যা। তাকে যে বলা হচ্ছে বাংলার বিবেক, এমনি তো বলা হচ্ছে না, উপদেষ্টা ছিলেন, মৃতের আত্মহত্যা গল্প লিখছেন শেখ মুজিবকে নিয়ে। হ্যাঁ, প্রথম গল্প আবুল ফজল। এই যে 1926 সালে তাদের যে বিবেকী যে কণ্ঠস্বর, সেটি কিন্তু একেবারে তাদের আজীবন তারা কিন্তু সেটি কিন্তু বহন করেছেন, সেটি কিন্তু কম কথা নয়। এবং সেই কারণে বলছি যে এই চিন্তাটি কিন্তু এক অর্থে স্থানিক নয়, আরেকটি হচ্ছে এইটি ছড়িয়ে পড়েছিল এবং তার প্রভাব কিন্তু আছে। এবং আমরা দেখি যে 60-এর দশকের শেষের দিকে আব্দুল হক যে প্রবন্ধগুলো লিখেছেন, আবু জাফর শামসুদ্দিন যে প্রবন্ধগুলো লিখেছেন, সেটি তো সেই বুদ্ধিমুক্তি আন্দোলনের প্রভাব। এবং আমরা স্মরণ করব যে পাকিস্তান আন্দোলনের পরে 1952 সালের আমাদের 47 দেশভাগের পরে একটি সংগঠন হয়েছিল, নাম হচ্ছিল পাকিস্তান সাহিত্য সংসদ। এখানে আরেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ, তখন শিক্ষাগোষ্ঠীর যে আন্দোলনটি হচ্ছে তখন দুটো পত্রিকা কিন্তু এখানে অবদান রেখেছিল। সৌগাত পত্রিকা ছিল শিক্ষাগোষ্ঠীর পক্ষে আর মোহাম্মদ ছিল তার বিপক্ষে। এই সৌগাত পত্রিকা কিন্তু তাদেরকে অনেক বড় সাপোর্ট দিয়েছে। এই সৌগাত পত্রিকাকে কেন্দ্র করেই কিন্তু দেশভাগের পরে পাকিস্তানের যে সাহিত্য আন্দোলন, প্রগতিশীল সাহিত্য আন্দোলন, বাংলাদেশ মুখী যে সাহিত্য আন্দোলন, সেটি কিন্তু বিকশিত হয়েছে। এবং পাকিস্তান সাহিত্য সংসদই ছিল সেই শিক্ষাগোষ্ঠীর সার্থক উত্তরাধিকার, কারণ সেখানে ছিলেন আনিসুজ্জামান, জাহাঙ্গীর, হাসান হাফিজুর রহমান, যেই লোকগুলো আবার বাংলাদেশ আন্দোলন করেছে। এবং বাংলাদেশ হওয়ার পরও আমরা দেখি যিনি 1953 সালে 21শে ফেব্রুয়ারি সম্বোধনা করছেন, উনি 1948 সালে সম্বোধনা করেছেন যে দাঙ্গার 5টি গল্প, তিনি আবার 1976 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র সম্বোধনা করছেন। তাহলে এই যে এই ব্যক্তিগুলো আনিসুজ্জামান, জাহাঙ্গীর, আবু জাফর শামসুদ্দিন, শামসুর রহমান, হাসান হাফিজুর রহমান, মুর্তজা বশির, এই লোকগুলো কারা? এই লোকগুলো হচ্ছে তারাই কিন্তু সেই রশিদাকে ধরে 69 সালে নিয়ে এসছেন, 71 করেছেন এবং দেশকে সেভাবে নিয়ে এসছেন। তাহলে আমরা দেখতে পাই যে একটি অন্তঃসলীলা প্রবাহ কি করে বুদ্ধির মুক্তি আন্দোলনকে বাংলাদেশের কাছে নিয়ে এসেছে এবং বাংলাদেশকে এই পর্যায়ে এনে আপনার পৌঁছে দিয়েছে। এবং আমাদের সাহিত্যের যে ধারা, প্রবন্ধের যে ধারা, আমি বলবো যে আজকে এখানে দুজন ব্যক্তি উপস্থিত আছেন, অধ্যাপক মুন্সি শফিউল হাসান এবং ইসরাইল খান, আমি বলবো এরাও কিন্তু সেই বুদ্ধির মুক্তি আন্দোলনের উত্তরাধিকার। কারণ তাদের চিন্তার মধ্যে প্রত্যেকেরই কিন্তু একাধিক রচনা, একাধিক লেখা কিন্তু আছে, তারা কিন্তু সেই উত্তরাধিকারী কিন্তু আমরা বহন করছেন। এবং আমি এবং মুজাফর যে আজকে যে পতাকা, যে ঝান্ডা বহন করছি, সেটি কিন্তু শিক্ষাগোষ্ঠীর ঝান্ডা, আমার যেটা ক্ষুদ্র জ্ঞানী মনে হয়। এবং সেই অর্থে শিক্ষাগোষ্ঠীকে অনেকেই বলতে পারে যে সার্থক হয়নি, 10 বছরে বন্ধ হয়ে গেছে, আমি এটা কখনোই মনে করি না। কারণ সেটি
কখনো বীজ কখনো বড় হয় না, বাণী কখনো বড় হয় না। বীজ সবসময় ছোট হয়, বাণী সবসময় বড় হয়। কিন্তু বীজ এবং বাণী এমন জিনিস তৈরি করতে পারে যেটি অনেক বড় কিছুর পক্ষেও সম্ভব হয় না। এবং আমি বলবো যে শিখা, আপনারা জানেন যে শিখা গোষ্ঠীর শিখা পত্রিকার প্রথম সংখ্যার মধ্যে একটি ছবি ছিল, একটি মসজিদ, একটি কোরআন শরীফ, একটি খেজুর গাছ, একটা বাতি। এখন বোঝানো হয়েছিল যে এই যে কোরআন শরীফটা বন্ধ করা ছিল, যে কোরআন শরীফ কেউ পড়ছে না, আর মসজিদের সামনে ছিল অনেক আবর্জনা, জঙ্গল, যে সেখানে সেটা কেউ চর্চা করছে না। সেখানে ছিল একটা প্রদীপ, যে এর মধ্যে আলো জ্বালাতে হবে। কিন্তু ওই যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, যে বলছে আজকে যে এটা মুসলমানদের সংগঠন, মুসলমানদের, এরা বলছে যে দেখো তারা কীরকম কাফের, যে মসজিদ এবং কোরআনকে ধ্বংস করার জন্য তারা এই বাতি রেখেছে, পোড়াবার জন্যে। এই যে বিষয়টি আমরা আসলে সেখানের মধ্যে আবর্তন করছি। এবং আমার যেটা মনে হয়, যদি সভ্যতা থাকবে ততদিন পর্যন্ত এই দ্বন্দ্ব এবং সংঘাত থাকবে, এবং দ্বন্দ্ব এবং সংঘাতের মধ্য দিয়েই আমাদেরকে এগুতে হবে। ধন্যবাদ। স্মরণ করা দরকার, সেটা হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন কিছু কিছু ক্ষেত্রে কেন সমালোচিত হয়ে গেল, যেটা তারা ঠিক মুখোমুখি হতে পারলেন না। প্রথম যে কথাটি হচ্ছে যে সুদ প্রথাকে তারা বলেছিলেন সেটি চালু রাখতে, কিন্তু আমাদের সেই সমাজ, সেকেলের সমাজ কিন্তু বলছেন যেটি, কিন্তু এটা আমাদের বোঝার সমস্যা ছিল কোন সুদকে আমাদের ইসলাম ধর্ম নিষেধ করেছিল। আপনি মহাজনী সুদকে, কিন্তু ব্যাংকিং সুদকে তো নিষিদ্ধ করে নাই। কারণ ব্যাংকিং সুদ নিষিদ্ধ করলে তো রাষ্ট্র হয় না, নগর রাষ্ট্র হয় না, কী করে হবে? এটি কিন্তু একটি বড় বিষয়, এবং তারা বারবার করে বলেছেন যে যদি এটি না করা যায় তাহলে কিন্তু মুসলমান সমাজের উন্নতি সম্ভব না। এবং আমরা জানি যে 19 শতকে বাঙালি মুসলমান যে পিছিয়ে গেল, তার অন্যতম কারণ দুটো। প্রথম হচ্ছে যে সুদ খাওয়াটাকে তারা পাপ মনে করলো, সেটা যেই সুদই হোক না কেন, ব্যাখ্যাটা আমরা নাই গেলাম। আর হচ্ছে শিক্ষা, তারা মনে করলো যে ইংরেজি শিক্ষা এটা হারাম, এটা ইংরেজের। এবং আরেকটা হচ্ছে যা যেহেতু ক্ষমতাটা ওদের হাতে গিয়েছিল, রাগ বসত। এবং এই কারণে কিন্তু আমরা দেখি যে সিপাহী বিদ্রোহের বা মহাবিদ্রোহের আগ পর্যন্ত কিন্তু বাঙালি মুসলমান আর দাঁড়াতে পারেনি। এরপরে সৈয়দ আহমদ কিংবা আব্দুল লতিফরা যে আন্দোলনটা করলেন, সেখানে তারা কিন্তু আলাদা একটা মাত্রা যোগ করতে পারলেন। এক, দ্বিতীয়ত যে বিষয়টি, সেটি হচ্ছে আমরা জানি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে মুসলিম সমাজের যে সম্পর্কটা কী ছিল। তিনি যখন ডক্টরেট করে আসলেন, তার যে সংবর্ধনা হচ্ছিল, সে সংবর্ধনা সভাতেই সম্ভবত আবুল হোসেন তার নিষেধের বিড়ম্বনা প্রবন্ধটি পাঠ করছিলেন, এবং সেখানে সুদকে বৈধ করার জন্যে বলা হচ্ছিল। এবং এই যখন বলা হচ্ছিল, প্রবন্ধটি অর্ধেক পাঠ হওয়ার পরপরই ডক্টর মসুদুল্লাহ সেখান থেকে নিজেদের এখান থেকে উনি চলে যান এখান থেকে, এবং একটা বেশ গোলমাল তৈরি হয়েছে। এবং এরপর থেকেই সভাপতিত্ব করেছিলেন। এরপর থেকেই কিন্তু তিনি কিন্তু এই সংগঠনের সঙ্গে তিনি সম্পর্ক রাখেন। এবং এই সংগঠনের পাল্টা বলবো না, এই সংগঠনের মতো আরেকটি সংগঠন তিনি সৃষ্টি করেছেন, পূর্ববঙ্গ সাহিত্য সমাজ। এটিও কিন্তু বেশ মোটামুটি 1 দশক চালু হয়েছিল, কিন্তু বুদ্ধিমুক্তি আন্দোলন যে আদর্শ নিয়ে করেছিল সেটা কিন্তু তারা কিন্তু করতে পারেনি। আমরা বলবো যে বুদ্ধিমুক্তি আন্দোলনের স্বাতন্ত্র্য, তার শ্রেষ্ঠত্ব, তার গুরুত্ব, তার তাৎপর্য, আজকেও তার প্রাসঙ্গিকতা কোন জায়গাটায়? আজকেও তার প্রাসঙ্গিকতা শুধু একটা জায়গা, সেটি হচ্ছে অন্ধ্র শাস্ত্রানুগত থেকে মুক্তি। যে না বুঝে ধর্মচর্চা করা, না বুঝে দৈনন্দিন আরাধনা করা, যেটা আমরা বুঝি না। 1000 বছর, তখন তো একটা লোক হয়তো 60 বছর ধরে, 70 বছর ধরে সে এই চর্চাটা করছে, কিন্তু তার অর্থ বলতে তার কোনো কিছু নেই। এইটারই কিন্তু প্রতিবাদ ছিল হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ। এবং কাজী মোতাহার হোসেন, কাজী আব্দুল ওদুদ, মোতাহার হোসেন চৌধুরী, আব্দুল কাদির, কাজী আনোয়ারুল হক, আনোয়ার কাদির, প্রত্যেকেই কিন্তু এই কথাটি বলেছেন। কাজী আনোয়ারুল কাদির বলেছেন যে ধর্মচর্চার জন্য বুদ্ধির দরকার, এবং বুদ্ধিহীন ধর্মচর্চা অর্থহীন, তার নামান্তর। এই কথাগুলো তারা কিন্তু বারংবার বিভিন্নভাবে বলেছেন। এবং আমরা জানি যে সেই বিখ্যাত কথাটা সে মোতাহার হোসেন চৌধুরীর, যে ধর্ম সাধারণ লোকের কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। এবং উনি বলছেন কীরকম, যে ধর্মচর্চার মধ্য দিয়ে আমি আমার মনের মধ্যে কোট অ্যান্ড আনকোট একটা আল্লাহ সৃষ্টি করব, এবং সেইটা কি, সেটা হচ্ছে বিবেক। যে তখন আমাকে শাস্ত্র আমাকে শাসন করবে না, আমার বিবেক আমাকে শাসন করবে। এর অর্থ হচ্ছে কি, যে নিজে যে
যে মনুষ্যত্ব, ভিতরের যে মানুষটা, সেই মানুষটাকে জাগ্রত করে দেওয়া, সেই মানুষটাকে জাগ্রত রাখা, এটি হচ্ছে বুদ্ধিমুক্তি আন্দোলনের মূল অর্জন। এবং বুদ্ধিমুক্তি আন্দোলনকে অনেকে যে সমালোচনা করেছে হচ্ছে এই কারণে যে তারা সেই অন্ধ শাস্তানগুলো থেকে তারা বেরিয়ে আসতে পারে নাই। একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে বুদ্ধিমুক্তি আন্দোলনের প্রভাব নিয়ে। আমরা কয়েকজন ব্যক্তির নাম বলবো, তাহলে বুঝবো যে এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা কি হয়েছিলেন। আব্দুর রহমান খান তো স্কুল ইন্সপেক্টর ছিলেন। আমরা জানি পরবর্তীতে তিনি কিন্তু অনেক বড় একজন শিক্ষাবিদ হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং তার তার অনুগত তার কী বলবো মানে পৃষ্ঠপোষকতাই কিন্তু সে ফজলুতুন্নেসা সে ইংল্যান্ডে পড়তে গেলেন এবং পরবর্তীকালে তার ছেলের সঙ্গে তার বিয়ে কিন্তু হয় শামসুজ্জোহা। এই ফজলুতুন্নেসা মানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রথম মুসলিম ছাত্রী এবং তার লেখার মধ্যেও কিন্তু এই জিনিসটা আছে যে নারী শিক্ষার আস্বাদন। আমরা 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 এই জিনিসটা দেখি যে বেগম রোকেয়ার সঙ্গে কিন্তু এই সংগঠনের কোনো যোগ ছিল না, কিন্তু আমরা গভীরভাবে যদি পর্যবেক্ষণ করি যে নারী শিক্ষার বিষয়ে এটা কিন্তু অনেক বড় বিষয়। নারী শিক্ষার বিষয়ে তখন কিন্তু এই শিক্ষাগোষ্ঠী কিন্তু অনেক বড় একটা অবদান রেখেছিল। সেটা কিন্তু তখন কিন্তু এটা কিন্তু চিন্তা করা যেত না। তারপর শিল্পকলার চর্চা, সেখানে তো বলাই হচ্ছে, সে কাজী মুতার হোসেন বলছেন আনন্দ ও মুসলমান গৃহ। তিনি বলছেন যে মুসলমানদের মধ্যে যে জিনিসটা আছে তারা সে নিরানন্দভাবে কিন্তু তার ধর্মচর্চা করে, সেখানে গানের কোনো চর্চা নেই, আবৃত্তি করা যায় না, নাটক করা যায় না। তো এই জীবন তো এরা অসার জীবন। উনি বলছেন কীরকম করে যে তারা এখানে এইরকম থাকে, এরা মনে করে যে বেহেশতের গিয়ে তারা অডেল খাবার খাবে এবং ইত্যাদি 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 করবে। এই যে শাস্ত্রকে যে আঘাত করা, এই আঘাত করার কাজটা কিন্তু তারা কিন্তু তখন কিন্তু এই জিনিসটা করেছেন। এবং এই যে আদর্শগুলো চিন্তা করা যায় যে নারী শিক্ষার যে বিষয়টি তখন তারা করেছিলেন একটি বিষয়। আরেকটি হচ্ছে রবীন্দ্রনাথের সঙ্গে এই সংগঠনের সম্পর্কটা কীরকম ছিল। আমরা জানি যে যখন 27 বা 28 সালে যখন রবীন্দ্রনাথ আসলেন, তাকে সংবর্ধনা দিল এই মুসলিম হল, সেখানে যে মানপত্র পার করেছেন আবুল হোসেন, এবং তিনি যেখানে ভাষণটি দিয়েছিলেন সেটি কিন্তু পরবর্তীকালে পত্রিকায় ছাপা হয়েছিল। অতএব আমরা এই কথা বলতে পারি, আবার সে কথাটা আসে যে মুসলিম সাহিত্য সমাজের যে প্রভাব, মানে সমকালীন শ্রেষ্ঠ যারা বুদ্ধিজীবী, যারা চিন্তা চর্চা করছেন, প্রত্যেকের সঙ্গেই কিন্তু এই সংগঠনের একটি প্রাণের যোগাযোগ কিন্তু সৃষ্টি হয়েছিল। এবং এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, এই যে আতাউর রহমান খান ছাত্র ছিলেন, আমরা জানি তিনি পরবর্তীকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, উনি যুক্তফ্রন্টের প্রধানমন্ত্রী হয়েছিলেন। এখানে উনি ছাত্র ছিলেন মোহাম্মদউদ্দিন আহমেদ তৎকালীন রাজশাহী ইউনিভার্সিটির প্রথম দ্বিতীয় বিসি, তার কিন্তু প্রবন্ধ পাঠ এখানে উনি করেছেন। এরকম অনেক ব্যক্তিরা কিন্তু আছেন যে যারা এই সংগঠনে যুক্ত হয়েছেন এবং এই সংগঠনের ঝান্ডাকে বহন করেছেন। তাহলে আমরা মূল যে কথাটি বলবো, যে কথাটি বলবো, আমার তো মনে হয় শেষ পর্যায়ে চলে এসেছি। শাস্ত্রকে অন্ধ অনুকরণের বিরোধী তারা করেছেন, অসাম্প্রদায়িকতাকে তারা নিয়েছেন, ঠিক না, মাতৃভাষাকে তারা শ্রদ্ধা করেছেন। তৎকালীন যে সমাজ, আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর কমপক্ষে 15 বছর এখানে মুসলিম ছাত্র খুব কম ছিল। সেই অবস্থার মধ্যে মুসলমানদের নেতৃত্বে যে এই সংগঠন এই যে ডাক দিয়েছিল, তৎকালীন মুসলিম সমাজের পক্ষে এই ভার নেওয়া কিন্তু কোনো মতে সম্ভব হয়নি। হ্যাঁ, সম্ভব হয়নি। কিন্তু উত্তরকালে আমরা দেখতে পাই যে আলোচনাগুলো করলাম, কিন্তু তারা কিন্তু আমরা বুঝতে পারছি যে কত বড় ডাক তারা আমাদের দিয়ে দিয়েছেন, আমাদের বাঙালি সমাজের জন্য, পূর্ব বাংলার জন্য কত বড় আহ্বান তারা করে গেছেন। যেই আহ্বানের আমাদের পরিপ্রেক্ষিতে আমাদের জাতিগত যে উৎকর্ষ এবং স্বাধিকার, আমাদের বিকাশ এবং লক্ষ্য এবং আমাদের স্বপ্নকে তারা ধারণ করেছিলেন। এবং এখানেই হচ্ছে বুদ্ধিমুক্তি আন্দোলন এবং মুসলিম সাহিত্য সমাজের তাৎপর্য।